যে যেখান থেকে দেখছেন সকলে প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা ছিলাম আলমডাঙ্গা উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 46তম বিজ্ঞান মেলা। এর আয়োজনে আলমডাঙ্গায় কিন্তু একটা বিপুল পরিমাণ আয়োজন করা হয়েছে, সেখান থেকে আসি আজকে বিভিন্ন স্টল, বিভিন্ন স্কুল কলেজ থেকে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনী বিষয় নিয়ে তারা উপস্থাপনা করেছেন। আমরা বিভিন্ন স্টল ঘুরে আজকে দেখব। যাও, কোন কোন স্কুল থেকে তার মুখ থেকে শুনে নেব। কোন স্কুল থেকে? নলামারি আলিম মাদ্রাসা। নরমারি আলিম মাদ্রাসা। এখানে দেখতে পাচ্ছেন রেইন ওয়াটার হারভেস্টিং মডেল। এর বিস্তারিত উপকারিতা কি সে বিষয়টি জানতে হচ্ছে বৃষ্টির পানিটা এখানে পড়বে, সেই পানিটা পরবর্তীতে এখানে একটা ফিল্টার দেওয়া আছে, এই ফিল্টারে এসে জমা হবে, ফিল্টার থেকে আবার এখানে জমা মানে ট্যাঙ্কে জমা হবে, ট্যাঙ্কে জমা হয়ে পরবর্তীতে এই পানিটা আমরা খেতেও পারবো, অন্য কাজে ব্যবহার করতে পারবো। আমরা যে পানি অপচয় থেকে রোধ করার চেষ্টা করেছি এবং এই মানে শুদ্ধ পানিটা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারবো, যেহেতু বৃষ্টির পানিতে অনেক মানে কেমিক্যাল থাকে, মানে ছাদের উপর অনেক নোংরা আবর্জনা থাকে, সেই জন্য এই পানিটা পরবর্তীতে আমরা ফিল্টার করে খেতে পারবো। বৃষ্টির পানিটা কিভাবে প্রক্রিয়াজাত করে খাওয়ার উপযোগী করা যায় সেটাই। জি, ফিল্টার করে খেতে পারবো। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের পাশের যে স্টলটি আছে সেই স্টলে যাব আমরা। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের নেক্সট স্টলে। কোন স্কুল থেকে এসেছেন? এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়। এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়। আপনাদের কি কি প্রজেক্ট আছে আজকে বিজ্ঞান মেলায়? আমাদের একটা ডাস্টবিন আছে, মানে এটা মনে করেন অটোমেটিক কারেন্টে চলে ডাস্টবিন, আর এই জায়গা থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অটোমেটিক গাড়ি চার্জিং, আর মানে রাস্তা আঁকা বাঁকা থাকলে যে সিগন্যালটা দেয় সেই সিগন্যালটা। ডাস্টবিনের কাজটা কি মূলত? অটোমেটিক ডাস্টবিনের মূলত কাজটা কি? আমাদের ধরেন আলমডাঙ্গায় তো আপনারা দেখতেই পাচ্ছেন কত ময়লা আবর্জনা। ময়লা আছে আলমডাঙ্গাটা পরিষ্কার করার জন্য আমরা আলমডাঙ্গার এক সাইডে একটা বড় ধরনের একটা ডাস্টবিন তৈরি করবো। যেমন আপনাদের আমি দেখাই, এই ডাস্টবিনটা কিন্তু অটোমেটিক ডাস্টবিন। এই ডাস্টবিনটায় যখনই এই যে ময়লা ধরেন যে এই যে দেখেন ময়লা নেই, এখন কিন্তু পরিপূর্ণ হয়নি, আলো জ্বলছে না, যখনই এই যে পরিপূর্ণ হয়ে যাবে তখন একটা সিগন্যাল দেবে আমাদের যে এই জায়গা থেকে ডাস্টবিনটা পরিপূর্ণ হয়ে গেছে। তখন আমরা এই জায়গা থেকে ময়লা সংগ্রহ করে ট্রাকে করে ময়লা এই জায়গায় নিয়ে যাবো, নিয়ে যেয়ে ময়লা নিচে পোড়াবো আমরা। পোড়ানোর ফলে এইটাতে হিট লাগবে, হিট লাগার ফলে এর ভিতরে যে পানি আছে সেই পানিটা বাষ্পীভূত হবে হয়ে এই টারবাইনটা ঘুরবে। কিন্তু টারবাইনটা আপনাদের কি প্র্যাকটিক্যালে দেখাবো? টারবাইনটা ঘোরার ফলে বিদ্যুৎ উৎপাদন হবে, বিদ্যুৎ উৎপাদন ফলে বিদ্যুতে পাওয়ার হাউসে এসে জমা হবে। বিদ্যুৎ আমাদের জানেনি অনেক কাজে লাগে বিদ্যুৎ। আর যেই ধোঁয়াটা বের হবে এটা তো পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। এই যে এটা হলো সেই ধোঁয়ার ফিল্টার, এই ধোঁয়াটা ফিল্টারে এদিক থেকে টেনে নেবে, নিয়ে ফিল্টারটা ধোঁয়াটাকে আরো পরিষ্কার করে তারপরে ধোঁয়াটা এদিক থেকে ছেড়ে দেবে, তখন গাছপালায় ধোঁয়াটা টেনে নেবে, তখন পরিবেশের কম ক্ষতি করবে এটা। আর এই জায়গায় আছে আমাদের অটোমেটিক গাড়ি চার্জিং। ধরেন যেসব গাড়ি চার্জে চলে, সেসব গাড়ির মনে করেন যে চার্জ দিতে গেলে অনেক ওয়্যার টোয়্যার ছড়িয়ে থাকে, এতে দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের গাড়ি চার্জিং এর একটা সুবিধা আছে, শুধু গাড়িটা এইভাবে নিয়ে যেয়ে এখানে পার্ক করে রাখবো, অটোমেটিক চার্জ হবে গাড়ি, ওয়্যারলেস চার্জিং অটোমেটিক চার্জ হবে। আর এই যে এই জায়গাটাই যখন ধরেন যে কোনো কিছুর হলো মাঝখানে বড় বিল্ডিং বা কোনো পাহাড় থাকে, এই পাশ থেকে ওই পাশের রাস্তা দেখা যায় না, আর ওই পাশ থেকে এই পাশের রাস্তা দেখা যায় না, তখন বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমরা একটা সিগন্যাল তৈরি করেছি যে এই পাশ থেকে যখন গাড়ি উঠবে তখন এই পাশের এই বাল্বটা অটোমেটিক জ্বলে যাবে, তখন এই পাশের গাড়িগুলো সতর্ক হয়ে যাবে যে ওই পাশ থেকে একটা গাড়ি আসছে। তো ওই পাশ থেকে একটা গাড়ি আসে, তখন মনে করেন যে এই পাশ থেকে যদি গাড়ি ওঠে তাহলে এই লাইটটা জ্বলবে, ওই পাশে গাড়ি সতর্ক হয়ে যাবে, তাহলে কি হবে অ্যাক্সিডেন্টটা আমরা রোধ করতে পারবো। আরেকটি কোশ্চেন ছিল, বিজ্ঞান মেলার আসলে উদ্দেশ্য কি সেটা কি আপনার জানা আছে? বিজ্ঞান মেলার আসলে উদ্দেশ্যটা হলো যে আমাদের যে শহর বা সিটিকে আরো উন্নত করে তোলার একটা মডেল তৈরি করা, এইসব হলো বিজ্ঞান মেলার একটা উদ্দেশ্য। বিজ্ঞান মেলা আজ হয়তো বিচারকরা আসবে, বিচারক মন্ডলীরা। বিজ্ঞান মেলার দুইটি উদ্দেশ্য, একটা হলো নতুন কিছু আবিষ্কার করা, আর যদি নতুন কিছু থাকে সেটার সাথে কিছু সংযোজন করে সেটাকে ডেভেলপমেন্ট করা। এই যে প্রজেক্টটা আমি দেখলাম, এই প্রজেক্টটা আজ থেকে 2 বছর আগেও আমি দেখেছি বিজ্ঞান একইভাবে এটা নিয়ে আসা হয়েছিল, এবং এটা অলরেডি অনেক দেশে চালু আছে। এটা আশা করা যায় অ্যাকসেপ্ট হবে না, কারণ বিজ্ঞান মেলার উদ্দেশ্য থাকে নতুন কিছু তৈরি করা, অথবা নতুন কিছুর সাথে কিছু হয়েছে এমন কিছু তার সাথে সংযোজন করে তাকে ডেভেলপমেন্ট করা। বুঝতে পারছি। ধন্যবাদ।
কোন স্কুল থেকে আপনি? আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আলমনা পাইলট খুবই স্বনামধন্য একটি স্কুল। আপনাদের কি কি প্রজেক্ট আছে আজকের বিজ্ঞান মেলায়? এটি আমাদের আজকের প্রজেক্টটি মূলত 3টি প্রকল্পকে একত্রিত করে তৈরি করা হয়েছে বলে আমরা ট্রিপল রেসকিউ টেক এই নামটি দিয়েছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় আমাদের বাংলাদেশের অর্থনীতির অনেকাংশই কিন্তু এই সকল নদীর উপর নির্ভরশীল। কিন্তু খুব দুর্ভাগ্যজনক ব্যাপার এই যে আমাদের বাংলাদেশে 80% পানির উৎস এখন বিপর্যস্ত। তাই তো আমাদের প্রথম প্রকল্পটি হলো রিভার ক্লিনিং। আসলে আমরা মানে পানিটা ভিজে যাবে, তো এই কারণে আমরা আসলে কাজ করে দেখা যাচ্ছিলাম। এখান থেকে যে সকল আমরা ময়লা তুলবো, সেই ময়লাগুলোকে শুকানোর পরে তার ভেতর থেকে ধাতু এবং কাঁচ আলাদা করে পুড়িয়ে গ্যাসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা ডিসি কারেন্ট উৎপন্ন করতে পারবো। জি, এরপরে আমরা কনভার্টারের সাহায্যে এসিতে তা রূপান্তর করে সংরক্ষণ করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো, বাসাবাড়ি বিভিন্ন কাজে। এরপরে আমাদের তৃতীয় এবং শেষ প্রকল্পটি হলো ফায়ার গার্ডিয়ান। বাংলাদেশে শুধু বাংলাদেশে না, আমার মনে হয় যত বড় বড় অগ্নি দুর্ঘটনাগুলো ঘটে থাকে তার মূল কারণ হিসেবে ধরা যায় যে তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা গ্রহণ না করতে পারা। এর একটি উদাহরণ হিসেবে বলা যায় যে গত 25 ডিসেম্বর 2024 বুধবার সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ আগুন লেগে যায় এবং জি তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতে কিন্তু আরো 4টি তলে আগুন ছড়িয়ে যায়। তো তখন যদি তাৎক্ষণিকভাবে আগুনটা নিভানো সম্ভব হতো তাহলে কিন্তু এতটা ছড়াতো না। তাই তো এরই সমাধান হিসেবে আমাদের তৃতীয় এবং শেষ প্রকল্পটি। এখানে আমাদের আগুনের সংস্পর্শে আসলে বাজার এবং লাইট জ্বলার সাথে সাথে আমাদের আগুন পানিটি চারিদিকে ছড়িয়ে যাবে, যার ফলে আগুনটি নিভে যাবে। আমাদের এই প্রজেক্টটি শুধুমাত্র প্রযুক্তিগত একটি ব্যবস্থাই না, এটি কিন্তু আমাদের দেশের জন্য একটি সম্পদ হিসেবে বিবেচনা করা যায়। ওয়ালাইকুম আসসালাম। কোন স্কুল থেকে এসেছেন? আমি কাটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। কাটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে। আপনাদের কি কি প্রজেক্ট আছে বিজ্ঞান জাতীয় প্রযুক্তি মেলায়? আমাদের প্রজেক্টটি হলো সেফ ট্রেন কমিউনিকেশন সম্পর্কে আমাদের প্রজেক্টে দেখতে পাচ্ছেন একটা ট্রেন আছে। ট্রেন যখন স্টেশনের 1 কিলোমিটারের ভিতরে আসবে তখন ট্রেনের চাকা তো ইস্পাতের, আর ট্রেনের যে লাইন সেটা লোহা। ওটা ঘর্ষণ বলের মাধ্যমে এক প্রকার বিদ্যুৎ উৎপন্ন হবে। ওই বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কারণে এখানে লাল আলো জ্বলবে আর ব্যারিয়ারটা নেমে যাবে, নামিয়ে দাও। তখন এদিকে যে গাড়ি চলাচল করবে সম্পূর্ণ নিষেধ থাকবে, গাড়ি চলাচল করতে পারবে না। তারপর ট্রেন যখন আবার এদিকে 1 কিলোমিটার দূরে চলে যাবে তখন অটোমেটিক মানে এই সবুজ আলোটা জ্বলবে আর ব্যারিয়ার থেকে উঠে যাবে, তখন গাড়ি চলাচল করতে পারবে। মানে এই জায়গায় আমরা বোঝাতে যাচ্ছি এখানে কোনো গেটম্যান ছাড়াই অটোমেটিক কাজ হবে। আর এখানে আমরা বিদ্যুৎ ব্যবহার করছি, ঘর্ষণ বলের বিদ্যুৎ। জি, আসসালামু আলাইকুম। আমরা উপকৃত হলাম যে আমাদের সরকারের রাজস্ব খাত থেকে যে গেটম্যানের যে জি বেতনটা দেওয়া হয় সেটা লাগবে না। আর বিদ্যুৎ আমরা যদি এই সিস্টেম না করতাম বিদ্যুৎ আমাদের অনেক খরচ হতো, এই থেকে আমাদের অর্থনৈতিক ভাবে ইয়া হতো। আমরা ট্রেনের চাকা থেকে বিদ্যুৎ তৈরি করছি, ঘর্ষণ বল থেকে। আর এটা থেকে অনেক দুর্ঘটনা এড়াতে পারবো, মানুষের জীবন মান উন্নয়ন করতে পারবো। কোন স্কুল থেকে এসেছেন আপনারা? আলমডাঙ্গা সিদ্দিকী আলিম মাদ্রাসা থেকে এসেছেন। আলমডাঙ্গা সিদ্দিকী আলিম মাদ্রাসা। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিডেন্ট কন্ট্রোলারের কাজটা কি মূলত? অ্যাক্সিডেন্ট কন্ট্রোলার সিস্টেম এটা এমন একটা সিস্টেম, এটি যদি কোনো গাড়ির ভিতরে থাকে, সাধারণত এটি আপনার প্রাইভেট কার বা বাস ট্রাক এগুলোর জন্য এই সিস্টেমটি তৈরি। যদি কোনো ড্রাইভার এটি পরিহিত অবস্থায় যদি গাড়ি চালায়, সেই ড্রাইভার যদি চোখের পলক ফেলতে যতটুকু টাইম লাগে এর চেয়ে বেশি সময় যদি লাগে, অথবা সে যদি ঘুমিয়ে পড়ে গাড়ির মধ্যে, তখন এখানে এমন একটা সিস্টেম আছে যেটা চোখের সাথে সম্পর্কিত। চোখ লেগে গেলেই এটি ধরা দেব এবং এর মাধ্যমে এই স্টিমেটে অ্যালার্ম বেজে উঠবে। তার ফলে ড্রাইভারটি সতর্কিত হবে এবং গাড়ির সামনে যে গাড়ি থাকবে পেছনে যে গাড়ি থাকবে একটা ডিস্টেন্স বা দূরত্ব বজায় রেখে সেই গাড়িটি থেমে যাবে, যাতে সামনেও কোনো ক্ষতি না হয় পেছনেও কোনো ক্ষতি না হয়। ড্রাইভারটি যদি অ্যালার্ম বাজার সাথে সাথে সতর্কিত না হয় তখন গাড়িটি থেমে যাবে দূরত্ব বজায় রেখে, যার ফলে অ্যাক্সিডেন্ট প্রতিরোধ হবে। এটা আমাদের গাড়িতে আমরা ইনভলভ করবো। জি। বিজ্ঞান মেলার উদ্দেশ্য থাকে নতুন কিছু উদ্ভাবন করা এবং পুরনো কিছুর সাথে কিছু সংযোজন করে আরো কিছু ডেভেলপমেন্ট করার প্রক্রিয়া সেটা করা। যে প্রক্রিয়াটি দেখছি আসলে এটা আমার জানা মতে কোন কোম্পানিটা আসলে মনে পড়ছে না, টেসলা কি বিএমডব্লিউ। এই প্রক্রিয়াটা অলরেডি আমি দেখেছি। ড্রাইভার যদি ঘুমাই যায় পলক ফেলে প্রথম অ্যালার্ম দিবে, অ্যালার্ম যদি না হয়
তার নির্দিষ্ট দূরত্বে যদি কোনো গাড়ি থাকে অটোমেটিক সে ব্রেক করবে। এই প্রক্রিয়াটি আমি অলরেডি দেখেছি। এই প্রকৃতি আপনি অলরেডি দেখেছেন, তো অন্যান্য রাষ্ট্রে এর থেকেও অনেক, অন্যান্য রাষ্ট্রে এর থেকেও অনেক মানে বেশি উন্নত পরিমাণের আছে, কিন্তু বাংলাদেশটা এখনো অত উন্নত হয়নি যে বাংলাদেশে অতটাই হবে। আর আমরা সিস্টেমটি বানিয়েছে যে আমরা তো অনেকে আছি কৃষি কাজ করি, অফিস আদালতে কাজ করি, বাংলাদেশে এখনো অত উন্নত হয়নি যে যেসব গাড়িতে এগুলো থাকবে। আমরা স্বল্প খরচেই এগুলো সিস্টেমটি মানে গাড়ির ভেতরে চালু করতে পারি, বিভিন্ন কোম্পানিতে দিতে পারি। আমরা এই প্রকল্পটি বানিয়েছি শুধুমাত্র যারা গরিব আছে, শুধুমাত্র গরিব না, গরিব বলেই কোনো কথা না, বাংলাদেশ এখনো অত উন্নত হয়নি যে অন্য রাষ্ট্রের মতো অত উন্নত কোম্পানি বাংলাদেশে আছে। আমরা এই প্রকল্পটি মানে দেশ বিদেশ অনেক জায়গায় আছে, ওইগুলো দেখে এই প্রকল্পটি বাংলাদেশের জন্য বানিয়েছি, যেটা স্বল্প খরচে স্থাপন করা যায়। ধন্যবাদ। আশা রাখি আজকের প্রজেক্টটি অ্যাকসেপ্ট হোক। আসসালামু আলাইকুম। কোন স্কুল থেকে এসেছেন? আমরা আইলাস লক্ষ্মীর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আলাস লক্ষ্মীর মাধ্যমে অনেক দূর থেকে এসেছেন। আজকের বিজ্ঞান মেলায় আপনাদের কি কি প্রজেক্ট আছে? আমাদের হলো ভুট্টা কাটা এবং মারার যন্ত্র আছে এবং ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি আছে। ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি, আগে সেটি শুনবো। এর উপকারিতা কি কি? এটা উপকারিতা হচ্ছে যে এখন আমাদের বর্তমানে যে বিদ্যুৎ আগে খারাপ দিকগুলো ভালো দিকগুলো, এখন যে বর্তমানে বিদ্যুৎ আছে, এই বিদ্যুতের জন্য দেখা আমাদের বৃষ্টিপাতের সময় কারেন্ট থাকে না, এবং এই গাছ গাছালির জন্য আরো বিভিন্ন প্রকার মানে তার ছিঁড়ে যায়, আরো হচ্ছে যে খরচ বেড়ে যাচ্ছে, কারণ গাছপালা কাটতে হচ্ছে, আরো আমাদের শ্রমিকও বাড়ছে, এবং এই বিদ্যুৎ খরচ আরো বেড়ে যাচ্ছে, তার যাচ্ছে আরো বিভিন্ন দিকে বেড়ে যাচ্ছে। এখন আমরা এই প্রযুক্তির ব্যবহার করতে পারি, তাহলে পরে মনে করেন যে এই যে তারের ঝঞ্ঝাট, যে বৃষ্টিপাতের সময় বজ্রপাতের সময় যে কারেন্ট থাকে না, এটা খেলা আমাদের সেটা থাকবে না। তাহলে এই প্রযুক্তি প্রত্যেকটা বাসা বাড়িতে থাকবে, এবং যে ইলেকট্রিক গাড়ি আছে সেগুলো তো থাকবে। দিন শেষে ইলেকট্রিক গাড়িগুলো প্রতিনিয়ত চার্জ দিতে হয়। এই প্রযুক্তি ব্যবহার করতে পারলে ইলেকট্রিক গাড়ি দিন শেষে চার্জ দেওয়া লাগবে না, এবং আমাদের হাতে থাকা যে স্মার্টফোন, এই স্মার্টফোন দিন শেষে কাছে চার্জ দিতে হয় প্রতিনিয়ত, মানে চার্জ করে দিতে কোনো সময় আমরা কাজ করতে যেয়ে কাজ করা সম্ভব হচ্ছে না, এখানে চার্জ না থাকার কারণে। তখন আমরা এই প্রযুক্তি ব্যবহার করতে পারি, তাহলে পরে আমাদের যে মানে মিটার আছে, ওই মিটারের সঙ্গে একটা পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডে আপনার ফোনের ভিতরে সফটওয়্যার থাকবে, সফটওয়্যার ঢুকে বললে ওই জায়গায় ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দিলে ওই জায়গা থেকে বিদ্যুৎ চার্জ হয়ে যাবে, মানে অটোমেটিক তার বিল এই জায়গা থেকে। বিদ্যুৎ কেন্দ্র আছে, বিদ্যুৎ কেন্দ্রের কাজ থাকবে এটা, আর এটা প্রত্যেকটা বাসা বাড়িতে ইলেকট্রিক গাড়িতে ইলেকট্রিক প্লেনে বিভিন্ন জায়গায় বিভিন্ন থাকবে। এটা ছোট আকার করলে চিপ আকারে এবং ফোনের মধ্যেও সংগ্রহ মানে স্থাপন করা যাবে। এটা থেকে বিদ্যুৎ দিয়ে দিলেই এখানে ট্রান্সফার হয়ে যাবে তারবিহীন বিদ্যুৎ, ম্যাগনেটের মাধ্যমে। আমি আসলে আশ্চর্য হলাম তারবিহীন বিদ্যুৎ দেখে। কিভাবে সম্ভব এটা? এটা হলো ম্যাগনেট, মানে যে বিদ্যুৎ চুম্বক শক্তিকে কাজে লাগিয়েছে। চুম্বক শক্তি কাজে লাগে। এখানে আছে যে প্রথমত বিদ্যুৎ উৎপাদন আছে বিদ্যুৎ কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে এখানে আসার পরে একটা মানে ট্রান্সফরমার আছে, যে কয়েল আছে, কয়েলের মাধ্যমে বিদ্যুৎ মানে ম্যাগনেটিক ফিল্ড উৎপাদন হচ্ছে। ফিল্ড উৎপাদন হওয়ার কারণে এই জায়গা থেকে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে। খুবই ভালো লাগলো এই প্রজেক্টটি দেখে। আসলে চমৎকার একটি প্রজেক্ট, ওয়্যারলেস বৈদ্যুতিক নেটওয়ার্ক প্রযুক্তি। এ পর্যায়ে আমরা ভুট্টা কাটা ও মাড়াই যন্ত্র দেখবো, এটা কিভাবে কাজ করে। কাজটাকে বুঝিয়ে দিই, বলেন। এটা হচ্ছে যে মাঠে আমাকে যে মানে চাষি আমরা জানি প্রতিনিয়ত আমরা চাষি বলি, চাষির উপর এই দুই পাশে যে ভুট্টা মানে দাঁত আছে, এটা হচ্ছে মেশিনে এই দুই পাশে দিয়ে ভুট্টা ডাটা ঢোকার পরে এই সাইডে ডাটা বেরিয়ে যায়। এখান থেকে দুইটা সরকার আছে, ভুট্টা মোছা আছে না, এই মোছা দুটো কেটে নেবে, কেটে নেওয়ার পর এই ইমেল চলে আসবে। আসার পরে দেখা যায় আমাদের মানে ভুট্টা বাঁচতে হয়। এখন এই বাঁচার জন্য এখান থেকে এই নিচে দিয়ে খোলা বেরিয়ে যাবে, এই জায়গা থেকে আবার এখানে আসবে। আসার পরে যেখানে মারাই করতে হবে, মারাই করার জন্য এখানে আছে মোছা জমা হবে, নিচের দিকে আবার ভুট্টা জমা হবে, এখানে ঢাল প্র্যাকটিক্যালি তাহলে এখন যে আমাদের কৃষি নির্মাণ আমাদের মানে কৃষি পর কাজ করতে হয়, এই প্রযুক্তি যদি ব্যবহার করতে পারি আমাদের বাস্তবে, তাহলে পরে আমাদের যে এক বিঘা জমি কাটতে হলে 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়ে যায়, মানে শ্রমিক নিয়ে তুলা খরচ এবং চাষ খরচ বিভিন্ন ক্ষেত্রে এসব হয়ে যায়। এখন আমরা এই প্রযুক্তি ব্যবহার করতে পারি, আমাদের 1000 থেকে 2000 টাকার ভিতরে মানে কাটতে পারে। অনেক সুন্দর প্রজেক্ট। কিন্তু একটি প্রশ্ন, এই প্রযুক্তি আদৌ অলরেডি তৈরি আছে কি? আদৌ না, এখনো সম্ভবত তৈরি না। যদি তৈরি না থাকে সেক্ষেত্রে বিজ্ঞান মেলায় প্রযুক্তিটি অ্যাকসেপ্ট হবে, আর যদি তৈরি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। বিজ্ঞান মেলার উদ্দেশ্য থাকে নতুন কিছু তৈরি এবং নতুন কিছু উদ্ভাবন, এবং যদি পুরনো কিছু থাকে তার সাথে কিছু সংযোজন করে ডেভেলপমেন্ট করে আরো তার গতিকে বৃদ্ধি করা। এই দুইটা বাদে যদি মনে করেন কিছু আছে সেটাই আমি নিয়ে আসলাম, কিন্তু সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না, জানেন হয়তো আশা করি।
দুইটাই চমৎকার প্রযুক্তি, আশা করা যায় অ্যাকসেপ্ট হবে। ধন্যবাদ। সালাম ভাইয়া, কোন স্কুল থেকে এসেছেন আপনারা? আলমডাঙ্গা একাডেমি থেকে আসছি। আপনাদের কি কি প্রজেক্ট আছে আজকের বিজ্ঞান মেলায়? ভাই আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এয়ার পলিউশন সলিউশন প্রোটোটাইপ। এয়ার পলিউশন সলিউশন প্রোটোটাইপ এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের উদ্দেশ্য থাকবে দূষিত বায়ুটাকে সংগ্রহ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে দূষণ মুক্ত করে আবার প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া। এর মাঝখানে কিছু ওয়ার্কিং সিস্টেম আছে। সেটা কিভাবে হবে? আমাদের কাজটা মূলত শুরু হবে অ্যাবজর্বার দিয়ে এবং শেষ হবে এই কুলিং টাওয়ার দিয়ে। এর মাঝখানে অনেকগুলো প্রসেস আছে যেগুলো চালানোর জন্য এখান থেকেই বিদ্যুৎ উৎপন্ন হবে এবং এখান থেকে সেটা সরবরাহ করে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে চালানো সম্ভব। বাতাস থেকে বিদ্যুৎ মূলত আমাদের উদ্দেশ্য থাকবে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডটাকে আলাদা করব। সেই কার্বন ডাই অক্সাইড থেকে কাজে লাগিয়ে আমরা মিথেন বানাবো, মিথেনটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করব। যে সকল স্থানে বায়ু দূষণের মাত্রা অতিরিক্ত সেখানে আমরা এই অ্যাবজর্বারটা স্থাপন করব। ফলে কি হবে? দূষিত বায়ুটা অ্যাবজর্বার শোষণ করবে, করার পর সেটা মিক্সচারের এই চেম্বারে রাখার পর মিশ্রিত দূষিত বায়ু হিসেবে সেটি কম্প্রেসারে প্রদান করবে। আর কম্প্রেসর সেই বায়ুটাকে স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপে গ্রহণ করে সেটি উচ্চ চাপে এই কুলারে প্রেরণ করবে। কুলার বায়ুটাকে ঠান্ডা করবে, তারপরে ডিভাইডারে পাঠাবে। এখন ডিভাইডারে পাঠিয়ে আমাদের উদ্দেশ্য থাকবে 2 লেয়ারে বিভক্ত করা। কার্বন ডাই অক্সাইডটা একদিকে থাকবে আর অন্যান্য সকল ক্ষতিকর কণা আরেক চেম্বারে থাকবে। সেই ক্ষতিকর কণাগুলোকে আমরা এই ক্লিনার দিয়ে ছাঁকনি দিয়ে সেকে সেটাকে যথাসম্ভব সেকে পরিষ্কার করে এই পলিউটেড এয়ারের এই চেম্বারে রাখবো। এটা রাখার পর এখান থেকে ইএসপি প্রসেসটা শুরু হবে। ইএসপি মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এটা এমন একটা ইউনিক মডেল যেটার আবরণে বা গায়ে আমরা ধনাত্মক চার্জ প্রোটনের একটা প্রলেপ লাগাবো। আর এই পলিউটেড এয়ারের চেম্বারে যে সকল মানে বায়ুর যে সব কণাগুলো থাকবে, ইলেকট্রন থাকে, তারপর হেভিওয়েট মেটাল থাকে, পার্টিকুলেট মেটাল থাকে, সেইগুলো এই ধনাত্মক চার্জের সাথে ওই কণাগুলো যেহেতু ঋণাত্মক হয় আর এই কণা আমরা ইএসপির গায়ে যেহেতু ধনাত্মক চার্জ দিব, এই ঋণাত্মক আর ধনাত্মকের আকর্ষণে বায়ু থেকে ওই কণাগুলো আলাদা হয়ে যাবে। ইএসপির এই কালেক্টিং প্লেটে আটকে যাবে, ফলে বায়ুটা পরিশোধিত হয়ে যাবে। সেটা আমরা চিমনিতে বের করে দিই। আর এখানে যে কার্বন ডাই অক্সাইড ডিভাইডারে ছিল গ্যাস হিসেবে, সেটাকে আমরা 32.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে তরল কার্বন ডাই অক্সাইড বানাবো। সেখান থেকে আমরা তরল কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে মিথেনে পরিণত করব। এই মিথেনটা হবে আমাদের এই প্ল্যান্টের জ্বালানি। এই জ্বালানিটা ব্যবহার করে আমরা এই বয়লারটাকে চালাবো। বয়লার এই জ্বালানি শক্তিটা ব্যবহার করে উত্তপ্ত হবে। বয়লারের মধ্যে পানি থাকবে, পানিটা বাষ্প পরিণত হবে। সেই বাষ্পটা এয়ার কন্ট্রোলারে যাবে বায়ুর চাপটা নিয়ন্ত্রণ করার জন্য। তারপর আমরা হাই প্রেসার এরিয়ায় নিব বায়ুটাকে আরো উচ্চ চাপে সংকুচিত করার জন্য। তারপর হাই প্রেসার থেকে যখন বায়ুটাকে লো প্রেসারের দিকে প্রবাহিত করবো তখন নিঃসরণ করবে এবং লো প্রেসারের মধ্যে থাকা টারবাইন ঘুরতে শুরু করবে বায়ু প্রবাহ। এখন এই পর্যায়ে যদি আমরা বায়ুটাকে 5 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত করতে পারি, তাহলে আমরা টারবাইনের সাথে যুক্ত জেনারেটর থেকে 15 ওয়াট বিদ্যুৎ প্রতি ঘন্টায় উৎপাদন করতে সক্ষম হবে। আর লো প্রেসারের মধ্যে যে বায়ুটা থাকবে সেটা পাইপের মাধ্যমে কন্ডেন্সারে নিব। বায়ুটা শীতল হবে, শীতল হওয়ার পর কুলিং টাওয়ারে স্রেফ পানি হিসেবে জমা থাকবে। সেটা আবার আন্ডারগ্রাউন্ডে আমরা আবার বয়লারে নিব এবং এই প্রক্রিয়াটা রিপিটেডলি রিসাইক্লিং করতে থাকবে। আর অনেক সুন্দর প্রজেক্ট। আমরা প্রতি ঘন্টায় যেহেতু 15 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, আর সেই হিসাবে একদিনে 360 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। সেই বিদ্যুৎটা দিয়ে আমরা আমাদের এই কম্প্রেসার, অ্যাবজর্বার, কুলার এইগুলো চালাতে পারবো, যার কারণে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করার কোনো দরকার হবে না। এটা নিজেই সংসম্পন্ন। প্রথমে একবার যদি এর পিছনে ইনভেস্ট করা যায়, পরবর্তীতে আর লাগে না। বয়লারে যে পানিটা আমরা দিব এটা বারবার, এটা একটা আবদ্ধ সেক্টর। এখান থেকে বায়ুটা বাষ্পীভূত হয়ে বাইরে বের হওয়ার কোনো সুযোগ নাই, এখানেই থাকবে। এর আবদ্ধ হয়তো বা কিছু পরিমাণ ক্ষয় হবে, সেটা আমাদের নিতে হবে। এখান থেকে যে হাইড্রোজেনটা আমরা নিচ্ছি এটাও বাইরে থেকে নয়, পানির তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা অক্সিজেন একদিকে, আমরা জানি পানি H2, এই H-টাকে আমরা আলাদা করতে পারছি, অক্সিজেন আলাদা থাকবে, আমরা হাইড্রোজেনটাও পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা এটাকে কার্বন ডাই অক্সাইডকে পুরোপুরি নিঃশেষ করে মিথেনে পরিণত করতে পারছি। আর এটার সাইড প্রজেক্ট হচ্ছে এটা ভাইয়া, কারণ এটা ইএসপি যাওয়ার আগে পলিউটেড এয়ারে যে দূষিত বায়ুটা থাকবে, আমরা যেহেতু কার্বন ডাই অক্সাইডকে এখানে আলাদা করে রাখছি, ওখানে গিয়েও যদি ওই বায়ুতে কার্বন ডাই অক্সাইডের কোনো উপস্থিতির থাকার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা এই প্রজেক্টটা ব্যবহার করবো। এইটা আমরা সেই বায়ুটাকে তখন এই প্রজেক্টের এই চেম্বারে আমরা নিয়ে আসবো। সেখান থেকে প্রবাহিত করার পর এই যে কার্বন ডাই অক্সাইড প্রসেসিং সেন্টারে নিব। নেওয়ার পর এর
মধ্যে থাকবে কার্বন প্লেট, যেটা কিনা বায়ু থেকে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করতে সক্ষম। 3 লেয়ারের কার্বন প্লেট থেকে যখন বায়ুটা চাকনির মাধ্যমে প্রবাহিত হবে তখন বায়ুতে আর কার্বন ডাই অক্সাইড থাকার কোনো সম্ভাবনা থাকবে না। তখন সেই বায়ুটাকে আমরা এই চিমনির মাধ্যমে লাস্ট এই চিমনিতে সংযুক্ত করে দিব, যাতে করে বায়ুতে আর কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি না থাকে। এই প্রক্রিয়াটা চালানোর জন্য তো বিদ্যুৎ প্রয়োজন। সেটাও এটা দিয়ে কি সম্ভব হবে? হ্যাঁ, সম্ভব হবে, অবশ্যই সম্ভব হবে। আমরা যদি মানে আপনার এই বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এই বয়লারের পানির পরিমাণের উপর নির্ভর করে। আপনি বয়লারটাকে যত বড় করবেন, যত বড় পরিসরে নেবেন, পানিটাও তত পরিসরে করবেন, তখন আপনার বায়ুর বাষ্পের পরিমাণটাও বেশি হবে। তখন বেশি পরিমাণ বাষ্প থেকে আপনি বড় পরিসরে টারবাইন ঘুরিয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। এটা যদি এইগুলো তো চালানো সম্ভব হবে, এটা যদি আরো বড় পরিসরে উৎপাদন করা সম্ভব হয়, আমরা এখান থেকে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব। অনেক সুন্দর উদ্যোগ, কিন্তু প্রক্রিয়া অনেক, যা বুঝলাম। প্রক্রিয়া এখন বায়ু দূষণ তো আসলে এটা অনেক, বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জে যদি দেখা যায়, নারায়ণগঞ্জে, তারপরে গাজীপুরে, সিটিগুলোতে, ঢাকার আশেপাশে, তারপরে সাভারে ঢাকা শহরে বায়ু দূষণের মাত্রা সম্পর্কে যদি পরিসংখ্যান দেখায়, জনসংখ্যা এত বেশি যে সেখানে বসবাসের অনুপযোগী বলে বিভিন্ন সংস্থা অলরেডি রিপোর্ট করেছে। ঢাকা বসবাসের উপযোগী না। উপযোগী না। ঢাকার বায়ু যদি একটা মানুষ একদিন গ্রহণ করে, তার 2টা সিগারেট খাওয়ার সমপরিমাণ ক্ষতি সাধন করছে। এই ক্ষতির বিরুদ্ধে আমাদেরকে এখনই মোকাবেলা করতে হবে। ইনশাল্লাহ প্রজেক্টটি এগিয়ে যাক, অ্যাকসেপ্ট হোক আজকের বিজ্ঞান মেলায়, এই প্রত্যাশা রেখে এখান থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ অ্যাকসেপ্ট হবে।